সন্তানহীনা মাহা বিজনেস ট্যুর থেকে ফিরে আসা স্বামীর ব্যাগে বাচ্চাদের কাপড় দেখে ক্ষণিকের জন্য থমকে গেল। বুকের ভিতরটা কেমন যেন দম বন্ধ করা অনুভূতি তৈরি হলো। কাপড়টা বের উল্টে পাল্টে দেখলো সে, শুধু উপরের কাপড়ের অংশটাই আছে। পুরো ব্যাগ খুঁজেও নিচের অংশটা পেল না। কাপড়টা নতুন নয়, ব্যবহৃত বোঝাই যাচ্ছে। ধোয়া হলেও জামাতে বাচ্চা বাচ্চা একটা গন্ধ এখনো লেগে আছে। জামাটা তুলে নিয়ে উল্টে পাল্টে দেখলো সে, খুব ছোট, হয়তো বছর দুয়েকের বাচ্চার হবে। ফ্যাল ফ্যাল করে জামাটার দিকে তাকিয়ে রইল মাহা। অজানা কারণে চোখের সামনে ঝাপসা হয়ে এলো সব। বুকের ভিতরে কেমন যেন একটা অনুভূতি তৈরি হলো। মাহার স্বামী রোদ্দুর আগের দিন মাঝরাতেই শহরের বাইরে থেকে এসেছে। মাহাকে সে জানিয়ে গিয়েছিল অফিসের কাজেই গিয়েছে। তাদের বিয়ে হয়েছে প্রায় 2 বছর। পরিচয় বছর তিনেকের মতন হবে। কোনো এক বিজনেস মিটিং তাদের প্রথম সাক্ষাৎ। বাকিটা যেন আপনা আপনি এগিয়ে গিয়েছিল। 3 বছরের মাহার কখনো রোদ্দুরের প্রতি কোনরূপ সন্দেহ হয়নি, বিন্দু পরিমাণও না। কিন্তু আজ না চাইতেও তার মনে সন্দেহ উকি দিতে লাগলো। মন যেন তার কু ডাকছে। রোদ্দুর কি আমার সাথে চিট করছে, আমাকে ধোকা দিচ্ছে? পর মুহূর্তেই নিজেকে ধিক্কার জানালো মাহা। নিজেকে বকলো উল্টো পাল্টো জিনিস ভাবার জন্য। কি ভাবছে সে? কিভাবে এমন নিচু চিন্তা তার মাথায় এলো? নিজের মনকেই ধমক দিল মাহা। ছি মাহা, যে মানুষটা তোর কঠিন সময়ে তোর পাশে ছিল, একমাত্র ভরসা ছিল, সেই মানুষটাকে তুই বিনা কারণে সন্দেহ করছিস। যে তোর সবটা জেনেও তোর পাশে ছিল, আছে, তার ব্যাপারে এত নিচু জিনিস ভাবতে তোর বাধলো না? যে মানুষটা তোর সবটা জেনেও তোকে আপন করে নিয়েছে, তার ব্যাপারে এমন ভাবতে তোর লজ্জা করছে না? যখন তোর পাশে কেউ ছিল না, তখন রোদ্দুরই তোর একমাত্র ভরসার স্থান ছিল। আর তুই কিনা বিনা প্রমাণে তার চরিত্র নিয়ে সন্দেহ করছিস। জামাটা ভাঁজ করে আবার ব্যাগে রেখে দিল। নিজেকে বোঝালো মাহা, হয়তো ভুল কারো, অন্য কারো বাচ্চার কারণে চলে এসেছে। ট্যুরে তো অনেকের সাথেই থাকতে হয়, এমন হতেই পারে। নিজের অস্থির মনটাকে জোর করে শান্ত করল মাহা। রোদ্দুরের কাপড় জায়গা মতো গুছিয়ে রেখে ঘরের কাজে মন দিল মাহা। কিছু সময় আগেই রোদ্দুর অফিস থেকে ফিরে এসেছে। অসময়ে গিয়ে ফ্রেশ হতে। তার ব্যাগটা টেবিলের উপর রাখা, ফোনটা ব্যাগের পাশেই আছে। বিছানার কোণে বসে টেবিলের দিকে আনমনে চেয়ে রইল মাহা। কোথায় আছে? তুমি যতই অবিশ্বাস করো, একবার মনের সন্দেহ ঢুকলে তা শতভাগ দূর না হলে সেই অবিশ্বাসের রেশ থেকেই যায়। ফোনটা তুলে নিল মাহা। না চাইতেও বুক ধক ধক করছে তার। রোদ্দুরের ফোনের লক তার জানা, খুলতে বেগ পেতে হয়নি। দ্রুত সব কিছু চেক করলো। কয়েক মিনিট পর ফোনটা আবারও আগের জায়গায় রেখে বিছানায় এসে বসলো। খুট করে দরজা খোলার শব্দ শোনা গেল। রোদ্দুরের সামনের চুলগুলো ভেজা। তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো সে। অন্যদিনে মাহা এতক্ষণে বেশ কয়েকবার তার আশেপাশে ঘুরে যেত, যেটা সেটা বলতো। আজ চুপ বসে আছে বিধায় রোদ্দুর সহজে তার লক্ষ্য করলো। আয়নার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে তোমার আজ এত চুপচাপ? কিছু না। তোমার ট্যুর কেমন গেল? প্রতিবার যেরকম যায়। এসো খাবার খাবো, অনেকক্ষণ খিদে লেগেছে। সময় অপচয় না করে রুম থেকে বেরিয়ে গেল রোদ্দুর। মাহা স্বস্তির নিঃশ্বাস ফেলল। না, তার মনে যে সন্দেহের দানা ছিল তা আর নেই। তার বিশ্বাস তাকে নিরাশ করেনি। রোদ্দুরকে সন্দেহ করার জন্য নিজেই নিজেকে বকল। বাইরে থেকে রোদ্দুরের ডাক শুনে সব চিন্তা ছেড়ে ছুট লাগলো মাহা। খাবার টেবিলে দুজন চুপচাপ খাবার খাচ্ছে। এ নতুন না, বরাবরই এরকমই হয়। রোদ্দুর ভালো, তার খেয়াল রাখে, যত্ন করে, তবে একটু কথা কম বলে, চুপচাপ থাকে। কিন্তু হুটহাট
তার মাঝে এক ধরনের চঞ্চলতা দেখা যায়, অনেক খুশি খুশি দেখা যায়, চোখে মুখে যেন অদ্ভুত এক উচ্ছ্বাস উপড়ে পড়ে। হঠাৎ কথার মাঝে সে এমন সব প্রসঙ্গ তোলে, এমন সব কথা বলে, যা মাঝে মাঝে মাহার পুরোপুরি বোধগম্য হয় না। তবুও মাহা মন দিয়ে শোনে। রোদ্দুর যে সময় খুশি থাকে, মাহা মনে মনে আনন্দ অনুভব করে। হাসি খুশি রোদ্দুরকে দেখলে মাহার মনেও একরাশ শান্তি নেমে আসে। তার ভালো লাগে এই হাসি খুশি রোদ্দুরকে, এই প্রাণচঞ্চল মানুষটাকে। তার নামের মতন সেও যেন চকমক করে তখন। আজ খাবারের স্বাদ যেন মাহা অনুভব করতে পারছে না। সন্ধ্যের মেঘ যদিও খানিকটা কেটেছে, তবুও কৌতূহলটা মেটেনি। বরং সন্দেহ দূর হওয়ার পর প্রশ্নটা যেন মাথায় আরো চেপে বসেছে। তার মনে প্রশ্ন থেকেই গেল, বাচ্চাদের জামা রোদ্দুরের ব্যাগে কিভাবে এলো? এই প্রশ্নটা সে কখন থেকে মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। উত্তর জানার জন্য মাহার মন খচখচ করতে লাগলো। কয়েকবার ভাবলো সরাসরি জিজ্ঞেস করে ফেলি। আবার ভয়ও হচ্ছিল এই প্রশ্নটাই যদি অযথা ঝামেলা তৈরি করে দেয়। এটা সেটা চিন্তা করতে করতে মাহা শত চেষ্টা করে এতটুকুই বলতে পারলো, তোমার ট্রিপে কি কিছু হয়েছিল? রোদ্দুর খেতে খেতেই জবাব দিল, কি হবে? না মানে এমন কিছু যা স্বাভাবিক নয় বা কোনো দুর্ঘটনা। না, প্রতিবার যেমন হয় এবারও তেমন ছিল। রোদ্দুর মাথা উঁচু করে তাকালো সে, চোখে মুখে প্রশ্নবোধ চাহনি। প্রতি সপ্তাহেই কেন তোমাকে অন্য জায়গায় যেতে হয়? না মানে এই কাজ কি অন্য দিনের মতো অফিস থেকে করা যায় না? বাকি কাজের সাথে পার্থক্য কি? এই কাজগুলো কি অফিস থেকে করা যায় না? তুমি আসলে কোনো কাজে যাও সেটাও খোলাখুলিভাবে কখনো বলনি। মাহা, বাচ্চাদের মতো কথা বলো না তো। অফিস তো আমার না, না তোমার, যে নিজের ইচ্ছে মতো চলবে। অফিস আমাকে বেতন দেয়, তাই তারা যা বলে তাই মেনে চলতে বাধ্য আমি। হঠাৎ এ ধরনের প্রশ্ন করলে কেন? না কিছু না, প্রসঙ্গ এড়িয়ে যেন চাইল মাহা। মাহা, তুমি আমাকে সন্দেহ করছো না তো? আমতা আমতা করতে লাগলো মেয়েটি। সে কিছু বলবে তার আগেই রোদ্দুর গম গম স্বরে বলল, শোনো মাহা, আমার জীবনে যে জায়গা তোমাকে দিয়েছি সে জায়গা শুধু তোমারই থাকবে। তোমার জায়গা অন্য কাউকে দিব না। রোদ্দুর চলে গেল। মাহার অনুশোচনা হতে লাগলো, কেন সে কথাটা তুলল এই ভেবে। দিন ঘুরে আবারও বৃহস্পতিবারে এসে থামলো। প্রতি সপ্তাহের মতো আজও রোদ্দুর বিকালে অফিস থেকে ফিরে সন্ধ্যার দিকে বেরিয়ে যাবে। পুরো সপ্তাহ জুড়ে মাহা ভিন্নভাবে বিষয়টা ভুলে থাকার চেষ্টা করলেও আজ পারল না। রোদ্দুরে ব্যাগ গুছাতে গুছাতে বাচ্চাদের কাপড়টা তার কাপড়ের মাঝে রেখে দিল। সন্ধ্যার সময় মতো রোদ্দুরে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। মাহা মিনমিন করে জিজ্ঞেস করলো, তোমার সাথে কি আর কেউ যাবে? হ্যাঁ, জুনিয়র একজন যাবে, বাস স্টেশনে দাঁড়াবে। তুমি ঠিক মতো দরজা বন্ধ করে দিও, বাসা থেকে একদম বের হবে না। আমি আছি, সাবধানে যেও। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রেখে রোদ্দুকে বিদায় জানালো মাহা, কিন্তু মনে মনে দোয়া পড়তে লাগলো, সে যা ভাবছে তা যেন সত্যি না হয়, কখনোই যেন তা সত্যি না হয়। রোদ্দুর চলে যাওয়ার পর ঘরটা অদ্ভুত রকম নীরব হয়ে গেল। মাহা দরজাটা বন্ধ করলো ঠিক, কিন্তু নিজের ভিতরে থাকা সন্দেহ এবং ভীতিকে তালা বন্ধ করতে পারল না। খাওয়া শেষে বিছানায় এসে বসে ফোনটা হাতে নিল মাহা। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 10টার একটু বেশি বাজে। মাহা নিজেকে আটকাতে পারল না। রোদ্দুরকে ফোন করলো, একবার দুবার, তৃতীয়বার রিং হতে ফোনটা ধরলো রোদ্দুর। বলো। মাহা কান খাড়া করে অপর পাশ থেকে অন্য শব্দ শোনার চেষ্টা করলো। কথা বলছো না কেন? পৌঁছালে? না, বাস ছাড়তে দেরি হচ্ছে, স্টেশনে দাঁড়িয়ে আছি। তোমার সাথে কে আছে? সাথে সাথে উত্তর দিল না সে। কিছুটা সময় নিয়ে জানালো, বললাম তো জুনিয়র এসেছে সাথে।
তুমি এত চিন্তা করো না। আচ্ছা, সাবধানে থেকো। রাখছি। লাইন কেটে দিল রোদ্দুর। ফোন করার পর মাহার বুকের ভিতর ধুকপুকানি যেন আরও বেড়ে গেল। এতদিন রোদ্দুরের সাথে থেকে তার স্বভাব সে ভালো মতোই জানে। যখন সে বিরক্ত বোধ করে তখন তার কথাবার্তা এরকমই শোনায়। আজও তার স্বরে যেন বিরক্তির রেশ ছিল। রাত বাড়ছে। মাহা বিছানায় শুয়ে পড়লেও ঘুম আসছে না তার। চোখ বন্ধ করলেই বাচ্চাদের জামাটা চোখের সামনে ভেসে ওঠে। এছাড়াও নানা চিন্তা। মাহা জানে সন্দেহ খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটাই সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। সে নিজেকে বারবার বোঝাতে লাগলো তার ভাবনা সঠিক নয়। রোদ্দুর এমন মানুষ না। রোদ্দুর ফিরে এসেছিল মাঝরাতের দিকে। সকালে সে বের হতেই মাহা ব্যাগটার তল্লাশি করতে লাগলো। অফিসের পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো রোদ্দুর। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতেই তার নজরে এলো মাহার মুখশ্রী। কি হয়েছে, এমন করে তাকিয়ে আছো কেন? মাহা সরাসরি তার চোখে চোখ রেখে বলল, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি উত্তর দিবে। রোদ্দুর ভ্রু কুঁচকে এলো। কি? তোমার ব্যাগে বাচ্চাদের কাপড় ছিল, সেটা কোথায়? মুহূর্তের জন্য ঘরে নিস্তব্ধতা নেমে এলো। রোদ্দুর যেন থতমত খেয়ে গেল। কি বলছো এসব? আমি পরিষ্কার করেই বলেছি, তোমার শেষ ট্যুর থেকে আসার পর ব্যাগে বাচ্চাদের একটা জামা ছিল, সেটা আমি আবারও রেখে দিয়েছিলাম, কিন্তু এখন সেটা আর নেই। কোথায় গেল সেটা? রোদ্দুর ঘুরে তাকালো, কর্কশ কণ্ঠে বলল, তুমি আমার ব্যাগে আমার অনুপস্থিতিতে হাত দিয়েছো কেন? রোদ্দুর, আমি তোমার স্ত্রী। তোমার যে কোনো জিনিসের উপর আমার অধিকার আছে। স্বাভাবিক এই অদ্ভুত জিনিসে আমার অবাক হওয়া স্বাভাবিক। তুমি আমাকে সন্দেহ করছো? খানিকটা উঁচু স্বরেই বলল সে। আমি তো তা বলিনি। আমি প্রশ্ন করছি, এতটুকু জিজ্ঞেস করার অধিকার নিশ্চয়ই আমার আছে। কার বাচ্চার কাপড় ওটা? শেষ কথাটা বলার সময় মাহার কণ্ঠ যেন কেঁপে উঠল। রোদ্দুর কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বিরক্তির সঙ্গে বলল, আমরা যে বাসায় উঠেছিলাম হয়তো ওই বাসার বাচ্চা তাড়াহুড়াতে ব্যাগে ঢুকে গেছে হয়তো। মাহা, তুমি কেন এমন করছো? তোমাকে তো বলছে কারণ। তোমার বলা কারণ আমি বিশ্বাস করতে চাইলেও কিন্তু মন মানছে না। রোদ্দুর রাগে টেবিলে হাত চাপড় মারল। বিকট একটা শব্দ শোনা গেল। এই হচ্ছে তোমার সমস্যা। তোমার মনটাকে সবসময় অজুহাত হিসাবে নিয়ে আসো। তোমার বাচ্চা নেই বলে কি আর কারো থাকবে না? তুমি সবসময় নিজের দুর্বলতা দিয়ে সব কিছু বিচার করো। মাহা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। দুর্বলতা? হ্যাঁ, দুর্বলতা। তোমার বাচ্চা নেই বলে যে দুনিয়াতে কারো বাচ্চা থাকবে না এমন তো কোনো কথা নেই। রোদ্দুর, তুমি এভাবে বলতে পারলে? কি বললাম? তুমি বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি? আমি শুধু জানতে চেয়েছিলাম যেটা আমার অধিকার। আর আমার কোনো সমস্যা নেই। আমি শারীরিকভাবে বাচ্চা নেওয়ার জন্য একদম সুস্থ। তুমি বাচ্চা নিতে আগ্রহী না। তুমি ভিন্নভাবে সবসময় কথাটা এড়িয়ে যাও। রোদ্দুর চুপ হয়ে গেল, তবে মুহূর্তেই গম গম স্বরে প্রশ্ন করল, তাহলে কি চাও তুমি? বলো। আমি কি প্রতিটা জিনিসের হিসেব তোমাকে দেব? আমি শুধু সত্যটা জানতে চাই। এইটাই সত্য। কিন্তু আমার মন কেন বলছে এটা তোমার বানানো মিথ্যা, আমাকে অন্ধকারে রাখার জন্য। রোদ্দুরের চোখে রাগের আভাস দেখা গেল। মাহা, তুমি এবার সীমা ছাড়াচ্ছ। আর তুমি যে মিথ্যা বলছো। দুজনের মাঝখানে যেন অদৃশ্য যুদ্ধ চলছে। রোদ্দুরকে অন্য রুমের দিকে যেতে দেখে মাহা তাচ্ছিল্যের স্বরে বলল, পালাচ্ছ? তোমার আজগুবি সন্দেহ নিয়েই থাকো তুমি। কোথায় আছে না চোরের মন, পুলিশ পুলিশ। তোমার হাব ভাবও সেই রকমই। দরজা ধপ করে বন্ধ করে দিল সে।
মাহা সোফায় বসে পড়ল। বুকের ভিতর থাকা কষ্ট যেন আরো ভারী হয়ে এলো। অবিশ্বাস, সন্দেহ আর পুরনো ক্ষত সব মিলিয়ে মাহার মাঝে এক যুদ্ধ চলছে। দেয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক শব্দ আজ অস্বাভাবিক রকম জোরে কানে লাগছিল। সেই রাতটা মাহার কেটে গেল নির্ঘুমে। পরের কদিন তাদের সম্পর্কের ভিতর একটা শীতলতা নেমে এলো। প্রয়োজনের কথাটাও যেন এখন হয় না। রোদ্দুর ইদানিং রাতে দেরি করে ফেরে। আগের মতন মাহা আর অপেক্ষা করে না। তাদের একসাথে খাওয়া হয় না, একসাথে বসে গল্প করাও যেন এখন শুধুই স্মৃতি। রোদ্দুর এখন আলাদা রুমে আলাদা থাকে। বাইরে মাহা শক্ত থাকলেও একা একা তারও দম বন্ধ হয়ে আসে। সে যেন রোদ্দুর থেকে নয়, সত্যি থেকে পালানোর চেষ্টা করছে প্রতিনিয়ত। মাহা মাঝে মাঝে ভাবে সে কি সত্যি বাড়াবাড়ি করছে, নাকি এই অস্তিত্বটাই তার মনের দেওয়া সতর্ক সংকেত। মাঝে এক সপ্তাহ পার হয়ে গেল। এবার রোদ্দুর কোথাও যায়নি। নতুন সপ্তাহে বৃহস্পতিবার আজ সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত ছিল। পিছনে কারো অস্তিত্ব বুঝতে পেরে ঘুরে তাকালো। রোদ্দুরকে দেখে চমকে উঠল সে। নিজেকে স্বাভাবিক করে জানতে চাইল, তুমি এখনো যাওনি? আজ বিকেলে তাড়াতাড়ি আসবো, তৈরি হয়ে থেকো। কেন? বাইরে যাওয়ার জন্য। কারণ লাগে নাকি? সুন্দর করে সেজে তৈরি হয়ে থেকো। আমার ভালো লাগছে না, তুমি যাও। রোদ্দুর নিজে থেকেই এগিয়ে এলো, বলল, আমার কথায় সেদিন তুমি কষ্ট পেয়েছিলে। খারাপ কথা বলেছি, সরি মাহা। মাহা তাকালো। এই প্রথম কয়েকদিন পর সরাসরি চোখে চোখ রাখল সে। একটু থেমে আবারও বলল, আমি রেগে গিয়েছিলাম। রাগের বশে আমার এমন কথা উচিত হয়নি। মাহা চুপ করে রইল। কথা যেন বের হতে চাইছে না। রোদ্দুর সরি বললেই কি সব সমাধান হয়ে যায়? আমি জানি তা হয় না। ভুলটা আমারও, সেটা আমি স্বীকার করছি। আমি উচিত হয়নি ওভাবে বলা। এতদিন আমি নিজের করা কাজের জন্য লজ্জিত ছিলাম বলেই তোমার সামনে আসতে পারিনি। আজ আমি তোমার সাথে সময় কাটাবো। আমাদের সম্পর্কের মাঝে যে দেওয়াল তৈরি হয়েছে সেটা আর বাড়তে দেব না আমি। মাহা অবাক হলো, সাথে যেন খুশিও। মনে মাঝে তার আনন্দের ঢেউ খেলে যাচ্ছে। সেদিন সত্যি রোদ্দুর তাকে সময় দিয়েছিল। তার মাঝে যেন সত্যি কারের খুশি অনুশোচনা দেখতে পেয়েছিল মাহা। সেই মুহূর্তে মাহার নিজের ভাবনার উপরেই সন্দেহ হতে লাগলো। রোদ্দুরে অফিসের নিচে দাঁড়িয়ে আছে মাহা। তার হাতে একটা ব্যাগও দেখা যাচ্ছে। চারিপাশে ভালো মতো একবার চোখ বুলিয়ে নিল। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। রোদ্দুরকে না বলেই এসেছে সে। সঙ্গে সঙ্গে তাকে ফোন করলো না। রিসিপশনে এসে দাঁড়ালো মাহা। রিসিপশনিস্ট মেয়ে তাকে দেখে এগিয়ে এলো। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ম্যাম? আমার কিছু জানার ছিল। বলুন, কি জানতে চান? আচ্ছা, আপনাদের অফিস থেকে প্রতি সপ্তাহে কোথাও যেতে হয়? মানে কোনো মিটিং বা জিনিসপত্রের হিসাবের জন্য? রিসিপশনিস্ট মেয়ে কীরকম দৃষ্টিতে তাকালো সে। পরক্ষণই চোখ মুখ স্বাভাবিক করে জানালো, সরি ম্যাম, অফিসের ভিতরের তথ্য আমরা বাইরে কাউকে জানাতে পারি না। আর এইসব তথ্য আমাদের সেভাবে জানা নেই। এগুলো ডিপার্টমেন্ট অনুযায়ী উপর থেকে কাজ ভাগ করে দেওয়া হয়। আচ্ছা, ধন্যবাদ। হতাশা হলো মাহা। যে কাজের জন্য এসেছিল তার কিছুই হলো না। ভারাক্রান্ত মনে রোদ্দুরকে ফোন করে নিচে আসার কথা বলল। কয়েক মিনিট পরেই রোদ্দুর এলো। হাঁপাচ্ছে সে। মার হাত টেনে তাকে একপাশে নিয়ে এলো। খানিকটা রাগী স্বরেই বলল, তুমি এখানে কেন এসেছো? তোমাকে না বলেছি বাসা খালি রেখে বের হবে না? তোমার জন্য খাবার নিয়ে এসেছিলাম। আজ তো তাড়াহুড়ো করে খাবার না নিয়েই চলে এলে। রোদ্দুর যেন বিরক্ত হলো। খাবারের কি অভাব আছে এখানে? আমাকে না জিজ্ঞেস করে কেন এসেছো? আমি এদিকে দাও। মাহার হাত থেকে খাবারের ব্যাগটা নিল রোদ্দুর। এবার যাও। আমাকে
না বলে আর আসবে না। চলো তোমাকে রিক্সা ঠিক করে দিচ্ছি। মার হাত টেনে নিয়ে এলো রোদ্দুর। তাকে রিক্সা ঠিক করে ভাড়া মিটিয়ে দিল। কি মনে করে তার হাতে কিছু টাকা দিয়ে বলল, নেমে কিছু খেতে ইচ্ছে হলে খেও, বাসা থেকে আর বের হবে না। মামা রিক্সা টানেন। আপন গতিতে রিক্সা এগিয়ে যেতে লাগলো। মাহা নিজের ভাবনায় বিলীন হয়ে গেল। মনে মনে যে একটা কঠিন সিদ্ধান্ত নিল। কেন ফোন করেছেন আমাকে? আমাকে কি তোমার মনে পড়ে না? একটিবারের জন্য হলেও আমার সাথে দেখা করা যেত না? কি চান আপনি? যখন সময় ছিল, আপনার প্রয়োজন ছিল, তখন তো ফিরেও তাকাননি। এখন কেন ফোন করছেন? আমি জানি আমার উপর তোমার অনেক রাগ, অনেক অভিমান, কিন্তু আমিও তো তোমার পরিবার মাহা। একটিবার এসো। কখনোই না, এ জন্মে কখনোই আমি ওই বাড়িতে পা রাখবো না। আর আপনার প্রতি আমার রাগ অভিমান কোনোটাই নেই। আপনাকে আমি ঘৃণা করি। ঘৃণা ছাড়া এখন আপনার জন্য অন্য কিছু অনুভব করি না। আর কখনোই ফোন করবেন না আমাকে। মুখের উপরই কল কেটে দিল মাহা। চোখ বন্ধ করে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিল। মাথাটা বুঝি ব্যথায় ফেটেই যাবে। পরের সপ্তাহটা মাহার জন্য অদ্ভুত রকমের কাটলো। বাহ্যিকভাবে সব স্বাভাবিক লাগলেও এই স্বাভাবিকতার আড়ালে সে সতর্ক চোখ সব দিকে নজর রাখতে ভুলল না। রোদ্দুর কখন বেরোয়, কার সাথে ফোনে কথা বলে, কোথায় যায়, সব কিছু তার আড়ালে পর্যবেক্ষণ করতে লাগলো। তার এই আচরণের কারণ রোদ্দুর যতই ভালো ব্যবহার করুক, এমন ভাব করুক যেন ওই ঘটনা কখনই হয়নি, কিন্তু মাহার মন শান্ত হচ্ছে না। সেই দিন রোদ্দুরের অফিসে তার আচরণ যেন আরও বেশি অস্থির করে তুলেছে তাকে। বিয়ে পর থেকে সে যেন এক প্রকার ঘরবন্দি হয়ে গিয়েছে। রোদ্দুর বলে এটা তার নিরাপত্তার জন্য। সে একা থাকে জানলে যে কোনো সময় বিপদ আসতে পারে। বিপদের নাকি কোনো কারণ লাগে না। তার বলা প্রতিটি কারণ যৌক্তিক, সত্য, কিন্তু বর্তমানে কারণগুলো মনে পড়লে যেন নিছক ছেলে ভোলানো কথা মনে হয়। বুধবার রাতে ঘুমাতে যাওয়ার সময় রোদ্দুর জানালো, আগামীকাল একটু বাইরে যেতে হবে। আমার ব্যাগ আমি গুছিয়ে রেখেছি। মাহা শুধু মাথা নেড়ে ঠিক আছে বোঝালো। বাড়তি কোনো প্রশ্ন করেনি, হয়তো করতে চায়নি। তার আচরণ স্বাভাবিক হলেও তার মাথায় অন্য চিন্তা ঘুরছে। পরের দিন সন্ধ্যার একটু পরে রোদ্দুর যথাসময় বের হওয়ার প্রস্তুতি নিল। মাহাকে প্রতিবারের মতন একই কথা বলল। মাহাও বুঝদার মেয়ের মতো মাথা নাড়ালো। দরজা বন্ধ করে মাহা জানালা আড়াল থেকে দেখল। রোদ্দুর চোখে আড়াল হওয়ার কয়েক মিনিট পর মাহা দ্রুত দরজায় তালা লাগিয়ে নেমে একটা রিক্সা নিল। রিক্সা এসে থামলো স্টেশনের কাছে। শীতকাল হওয়াতে মাহার জন্য সুবিধা হলো। ভালো করে নিজেকে চাদর দিয়ে আড়াল করে নিল। মাহার বুকের ভিতর একটা অদ্ভুত অনুভব হচ্ছে, ভয়, সংশয়, অবিশ্বাস, সব মিলে এক বিশ্রী অনুভূতি। হেঁটে কয়েক পা সামনে এগোতেই পরিচিত অবয়ব দেখল মাহা। মাহা আগেই লুকিয়ে রোদ্দুরের টিকিট দেখে নিজেও টিকিট কেটে রেখেছিল। সবাই বাসে ওঠা শুরু করলে মাহাও ব্যাগটা নিয়ে রোদ্দুরের চোখের আড়ালে উঠে পড়ল। কিছুক্ষণ পরই বাস ছেড়ে দিবে। মাহা সতর্ক দৃষ্টিতে রোদ্দুরে আশেপাশে বেশ কিছুক্ষণ দেখল। না, সে একাই আছে। তাহলে সে যে বলল জুনিয়র আছে তার সাথে। মাহা ফোনটা বের করে রোদ্দুরকে মেসেজ করে তার অবস্থান জানতে চাইল। কে আছে সেটাও জিজ্ঞেস করলো। পূর্বের মতন একই উত্তর পেয়ে মাহার মন ভেঙে গেল। রোদ্দুরের প্রতি বিশ্বাসের পাহাড়টা আস্তে আস্তে যেন ভেঙে পড়তে লাগলো। পুরো জার্নিতে মাহা রোদ্দুরের দিকে নজর রাখলো, তবে একসময় ক্লান্তিতে তার চোখ বুজে এলো। বাস থেকে নেমে রোদ্দুর একটা ব্যাটারি চালিত রিক্সা নিল। মাহা দূর থেকে সব দেখছিল। মুখের ভিতরটা কেমন অকারণে ধুকপুক করছে।
মনে হচ্ছে সামনে অনেক বড় কিছু হতে যাচ্ছে। সেও আর দেরি করলো না, আরেকটা রিক্সা নিয়ে রোদ্দুরের পিছন পিছন চলল। চারিপাশে শুনশান, রিক্সা চলছে আপন গতিতে। বাতাসে মাহার গায়ের লোম খাড়া হয়ে এলো। রিক্সাটা এসে থামলো নিরিবিলি একটা বাসার সামনে এসে থামলো। চারপাশে অচেনা পরিবেশ। মাহার কিছুটা দূরে নেমে গেল। তার গলা শুকিয়ে আছে, হাত পা ঠান্ডা হয়ে আছে, বুক ধক করছে তার। দরজায় টোকা দিল রোদ্দুর। মুহূর্তেই দরজাটা খুলে গেল। একটা মেয়ে এসে রোদ্দুরকে জড়িয়ে ধরল। রোদ্দুরও হাসি খুশি মেয়েটাকে আগলে ধরল, কপালে চুম্বন করল। মনে হচ্ছে তারা বহুদিনের চেনা পরিচিত আপনজন। দৃশ্যটা দেখে মাহার বুকের ভিতরটা যেন হঠাৎ করেই ভেঙে চুরমার হয়ে গেল। মাহা অনেক চেষ্টা করলো মেয়েটার মুখ দেখার জন্য, কিন্তু পারল না। ততক্ষণে তারা ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। মাহা প্রাণপণে ছুটতে লাগলো। পথ যেন শেষ হচ্ছে না। অবশেষে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। ভিতর থেকে খিল খিল হাসির শব্দ শোনা যাচ্ছে। সেই শব্দ মাহার হৃদয়ে যেন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। মেয়েটার অধর হতে অনবরত জল গড়িয়ে পড়ছে। হাউমাউ করে কান্না করতে করতে দরজা বাড়ি দিতে লাগলো। বাড়ি দিতে দিতে একসময় ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল মাহা। হাত রক্তলাল বর্ণ ধারণ করেছে। কুট করে দরজা খোলার শব্দ শোনা গেল। অশ্রু ভেজা চোখে মাহা তাকালো। রোদ্দুর দাঁড়িয়ে আছে। কাঁপা কাঁপা পায়ে মাহা উঠে দাঁড়ালো। চুল এলোমেলো হয়ে আছে তার। ওনার একাংশ মাটিতে লুটপুটি খাচ্ছে। কান্নারত কণ্ঠে মাহা জানতে চাইল, তুমি এখানে কি করছো? ওই মেয়েটা কে ছিল? সেই মুহূর্তে ভিতর থেকে বাচ্চা খিলখিল হাসি শব্দ শোনা গেল। মাহা আর সহ্য করতে পারছে না। তার মাথাটা ঝিমঝিম করে উঠল। হাত দিয়ে কান দুটো চেপে ধরল সে। চিৎকার করে উঠল, বন্ধ করে এসব। এই বাচ্চার হাসি বন্ধ করো। আমি আর সহ্য করতে পারছি না। মাহার যেন নিজেকে পাগল পাগল লাগছে। আবারও ছুটে এসে রোদ্দুরকে ধরল সে। তার বাহু ঝাঁকিয়ে জানতে চাইল, ওই মেয়েটা তোমার কে হয়? বাচ্চার সাথে তোমার কি সম্পর্ক? বলো রোদ্দুর, বলো। রোদ্দুর কিছু বলল না, মুখ ঘুরিয়ে নিল। সে সময় ভিতর থেকে কারো কণ্ঠ ভেসে এলো, তুমি কার সাথে কথা বলছো রোদ্দুর? ভিতরে এসো, বাবু তোমাকে খুঁজছে বাবু। শব্দটা মাহার কাছে বাজ পড়ার মতন ঠেকলো। মেয়েটি এবার আরও অস্থির হয়ে উঠল। কে এই মেয়েটা? তোমাদের কি সম্পর্ক? আমি এখনই মেয়েটার সাথে দেখা করব। ছুটে ভিতরে যেতে চাইল মাহা। সে ভিতরে ঢুকতে চাইতেই রোদ্দুর তাকে শক্ত করে ধরে ফেলল। তার স্পুষ্ট শরীরের বিপরীতে মাহার কান্নারত দুর্বল শরীর ঠিকল না। কেউ না, মেয়েটাকে চিনি না আমি। পাগল মেয়ে হচ্ছে। কথা শেষ হতেই মাহাকে সে ছুঁড়ে মারল। তাল সামলাতে না পেরে মাহা আবারও মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখের সামনে দরজাটা বন্ধ হয়ে গেল। ভেতর থেকে আবারও খুনসুটি হাসি শব্দ ভেসে এলো। মাহার চেয়েও উঠতে পারছে না। চিৎকার করে কান্না করছে সে। বারবার বলতে লাগলো, রোদ্দুর, তুমিও আমার বিশ্বাস ভাঙলে। রোদ্দুর, তুমিও আমার বিশ্বাস ভাঙলে। তুমিও ধোঁকা দিলে। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল মাহা। দরজাটা তার চোখের সামনেই বন্ধ হয়ে গেল। ভিতর থেকে ভেসে আসে কথার শব্দ, বাচ্চার খিলখিল শব্দ। সেই হাসি যেন তার বুকের ভিতর ছুরি চালাচ্ছে। মাহা উঠে দাঁড়াতে চাইল, কিন্তু কেউ যেন তাকে পিছন থেকে ধরে রেখেছে। আচমকা, এই যে আপা, নামবেন না? বাস থামছে। সে কখন? আপা ওঠেন। শরীরের ঝাঁকুনি অনুভব হতেই মাহা ধরফড়িয়ে জেগে উঠল। পুরো গা ঘেমে একাকার হয়ে গিয়েছে। শ্বাস যেন আটকে আসছে। ব্যাগ থেকে পানি বের করে খেলো সে। বড় বড় করে শ্বাস নিল। বুক ধড়ফড় করছে তার। চারপাশে লোকজনের গুঞ্জন, হর্নের শব্দ, ডিজেলের কড়া গন্ধ নাকে বাড়ি খাচ্ছে।
কন্ডাক্টর চিৎকার করে বাকিদের নামতে বলছে। মাহা হন্তদন্ত হয়ে চারিপিছে তাকালো। কোথায় সেই বাড়ি, কোথায় দরজা, কোথায় রোদ্দুর আর সেই বাচ্চার শব্দ? ধীরে ধীরে সব কিছু পরিষ্কার হতে শুরু করলো। স্বপ্ন, হ্যাঁ, সবটাই স্বপ্ন ছিল। মাহা যেন এবার স্বস্তির নিঃশ্বাস নিল। আপনার শরীর খারাপ লাগছে নাকি আপা? আপনার সাথে কেউ নাই? আচমকা মাহার মনে পড়ল রোদ্দুর তো নেমে গেছে। মাহাও দ্রুত ব্যাগটা নিয়ে নেমে এলো। বাইরে তখনও অন্ধকার। রোদ্দুর সামনের দোকান থেকে কিছু একটা নিয়ে রিকশায় উঠল। মাহাও দ্রুত আরেকটা রিকশা নিয়ে তার পিছন পিছন গেল। সে এসে থামলো বহুতলা বিশিষ্ট একটা দালানের সামনে। ভাড়া মিটিয়ে সেটার গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো সে। মাহা দূর থেকে দেখছে। আচমকা তার মনটা কেমন যেন করতে লাগলো, ভয় হতে লাগলো। আসলেই কি তার স্বপ্ন ছিল? স্বপ্নটা বাস্তবে রূপ নেবে না তো? গেটে দিয়ে ভেতরে ঢুকে গেল রোদ্দুর। মাহা দূরে দাঁড়িয়ে রইল। তার বুকের ভিতর ধুক ধুক করছে, গা ছমছম করছে। একা থাকার ভয় নাকি সত্যের সম্মুখীন হতে হবে, এই আশঙ্কায় ভয় তাকে ঘিরে ধরে। মাহা জানে না ঘাড়ের পিছন দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। এই শীতেও তার হাতের তালু ঘেমে যাচ্ছে বারবার। মাহা বড় করে একটা নিঃশ্বাস নিল। নিজেকে বোঝানোর চেষ্টা করলো সব ঠিক আছে, সব ঠিক আছে। যা ছিল তা শুধুই স্বপ্ন, স্বপ্ন। কিন্তু যত যাই হোক, তার মন যেন কিছুই মানতে চাইছে না। গায়ের চাদরটা ভালো মতো পিছিয়ে নিয়ে এগিয়ে এলো মাহা। বহুতলা বিল্ডিংটাতে নীরবতা ছেয়ে আছে। হয়তো অনেক রাত হয়েছে তাই। নিচে হালকা হলুদ আলো জ্বলছে। গেটের পাশে ছোট্ট কেবিনও দেখা যাচ্ছে। মাহা মাথা ঘুরিয়ে দেখলো ঝাপসা নীল বোর্ডে জল জল করছে হোটেলের রিভার ভিউ। মাহা বাইরে থেকে উঁকি দিয়ে দেখলো রোদ্দুর ফ্রন্ট ডেস্কে দাঁড়িয়ে আছে। রেজিস্টারে কিছু লিখছে। সে সতর্ক চোখ তার গতিবিধি লক্ষ্য করলো। কিছু সময় পর রোদ্দুর হোটেলের লিফট করে ভিতরে চলে গেল। মাহা একবার ভাবলো ভিতরে গিয়ে রিসিপশনিস্টকে জিজ্ঞেস করবে। সে না বললে জোর করে ভিতরে ঢুকে রোদ্দুরের মুখোমুখি হবে। তবে পর মুহূর্তেই থেমে গেল। তাড়াহুড়া করে কোনো কাজ করলো না, যেহেতু রোদ্দুরের সাথে পুরো জার্নিতে কেউ ছিল না। মা হুট করে উপস্থিত হলে কি জিজ্ঞেস করবে? কিসের বিপরীতে রোদ্দুরকে প্রশ্নের সম্মুখীন করবে সে? কিছু সময় ভাবল মাহা। সেই হোটেলের উল্টো দিকে 2-3 পা সামনে আরেকটি হোটেল ছিল। সে ওই হোটেলের 3য় তলায় উঠল। রুমটা মাহা এমনভাবেই নিয়েছে যেন অপর পাশের হোটেলটা ভালো মতো দেখা যায়। রুমে ঢুকে আগে ফ্রেশ হয়ে নিল মাহা। এই শীতেও ঘেমে একাকার হয়ে গিয়েছে তার শরীর। আয়নায় নিজের প্রতিছবির দিকে কিছু সময় তাকিয়ে রইল মাহা। কয়েকদিনের ব্যবধানেই তার চেহারার যে শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালি পড়ে গিয়েছে। তার মনে হলো সে যেন ধীরে ধীরে এক গোলক ধাঁধায় জড়িয়ে পড়েছে। ধাঁধার সূত্রপাত যেন সেই করেছে। এখন চাইলেও বের হতে পারছে না সে। একটা চেয়ার টেনে জানালার কাছে বসলো মাহা। ভালো মতো পর্দা টেনে দিল যেন বাইরে থেকে কেউ ভিতরে মানুষের উপস্থিত বুঝতে না পারে। বড় লাইটটা বন্ধ করে ছোট ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল। সে বদ্ধপরিপক্ষ। আজ রাতে জানবি রোদ্দুর আসলে কোথায় যায়। রোদ্দুর আসলেই কিছু লুকাচ্ছে। তার দেখা স্বপ্ন কি শুধুই স্বপ্ন ছিল, নাকি তার মনের দেওয়া কোনো ইঙ্গিত? বসে থাকতে থাকতে ঝিমাচ্ছিল মাহা। শীতকাল হওয়াতে একটু দেরিতেই রোদ উঠল। মাহা উঠে দ্রুত ফ্রেশ হয়ে আবারও জানালার কাছে এলো। প্রায় 8:30টার দিকে রোদ্দুর বের হলো। তাকে দেখে মাহাও ছুটে নেমে এলো। সে আগে থেকেই তৈরি ছিল। কয়েক হাত দ্রুত বজায় রেখে চলছে সে। নিচে নামার পর খেয়াল করলো রোদ্দুরের সাথে অন্য একটা ছেলেও হাঁটছে। এই ছেলেটা কখন এলো? আগে থেকেই কি হোটেলে ছিল? পিছন ফিরে থাকায় তার চেহারা মাহা দেখতে পেল না। দুজনে একটা মাঝারি সাইজের খাবারের হোটেলে প্রবেশ করলো। মাহা 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়ল।
ভিতরে ঢুকবে নাকি বাইরে অপেক্ষা এইটাই ভাবছে। ভিতরে গেলে যদি ধরা পড়ে যায়, কিন্তু বাইরে থাকলে ওদের কথা শোনা যাবে না। দ্বিধা নিয়েই সে ঢুকে পড়ল। বেশ সাবধানে একটা কোণায় বসলো। কোথাও থেকে পরোটা ডিম ভাজার গন্ধ ভেসে আসছে। বাতাসে সুগন্ধি চায়ের ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। খাবারের গন্ধে মাহা নিজেও খিদে অনুভব করলো। তাই বসে না থেকে সেও কিছু খাবার অর্ডার করলো। খাবার আস্তে আস্তে মাহা রোদ্দুরের দিকে তাকালো। তার সাথে থাকা ছেলেটার মুখ এবার দেখলো সে। কয়েক মিনিট তাকানোর পর মাহা তাকে চিনতে পারলো। এই ছেলে তো রোদ্দুরের ডিপার্টমেন্টে কয়েক মাস আগে যুক্ত হয়েছিল। দুজনে কথা বলছে আর খাবার খাচ্ছে। এত শব্দে মাহা তাদের কথা শুনতে পেল না। ততক্ষণে তার খাবারও চলে এসেছে। সে দ্রুত খাবার শেষ করলো এবং তাদের দিকে নজর রাখলো। হোটেল থেকে বেরিয়ে তারা একটা রিক্সা নিল। মাহাও দ্রুত একটা রিক্সায় উঠে পড়ল। আগে রিক্সাওয়ালা মামাকে জানিয়ে রাখলো ওই রিক্সাটাকে ফলো করতে হবে। মামার কুঁচকানো কপাল দেখে মাহা একটু অস্বস্তি বোধ করলো। জানালো, যা ভাড়া চাইবেন তাই দেব, শুধু তাদের চোখের আড়াল করা যাবে না। মামা যেন এটা শোনার অপেক্ষায় ছিলেন। তিনি বেশ কৌশলে তাদের ফলো করলেন, যেন অনেক বছরের অভিজ্ঞতা আছে ওনার। রিক্সাটা ধীরে ধীরে ভিড় ঠেলে এগোতে লাগলো। মাহার বুকের ভিতরটা অকারণেই ধুকপুক করছিল। সে নিজেও জানে এই উত্তেজনা কৌতূহলের, সন্দেহ নাকি ভয়ের কারণে। রিক্সাওয়ালা মামা আচমকা জিজ্ঞেস করে বসলেন, মা, এত লুকাইয়া কেন যাইতেছেন? পরিচিত কেউ নাকি? মাহা থতমত খেয়ে গেল। আর যাই হোক, পরিবারের কথা এভাবে বাইরের লোকদের তো বলা যায় না। তাই বলল, হ্যাঁ, অফিসের লোক, কাজে যাচ্ছি। ওরা ছেলে মানুষ, তাই আমি আলাদাই যাচ্ছি। মামা আর কিছু বললেন না, কিন্তু তার চালানোর ভঙ্গিতে মনে হচ্ছিল তিনি কোনো কারণে মনে মনে ব্যাপারটা বেশ উপভোগ করছেন। ধীরে ধীরে রাস্তায় ব্যস্ত হয়ে উঠছে। দুপাশে হরেক রকমের গাড়ি ছুটে চলেছে। দোকান খুলছে, দোকানপাট, হকার, গাড়ির হর্ন সব মিলে এক অদ্ভুত বিশৃঙ্খলা তৈরি হতে শুরু করে রাস্তায়। অথচ মাহার কানে যেন কোনো শব্দই এসেছে প্রবেশ করছে না। তার পুরো মনোযোগ শুধু সামনের রিকশায় আটকে আছে। তাদের রিকশাটা গিয়ে থামলো একটা ক্যাফের সামনে। বাইরে থেকে মোটামুটি বড় সাইজের সেই ক্যাফে। বোর্ডে তার নাম লেখা আছে, জলশিরি ক্যাফে। নামটার মধ্যে অদ্ভুত শান্ত একটা আবহাওয়া আছে, কিন্তু মাহার ভিতরটাই ঠিক উল্টো অশান্তি। মামা, এখানে থামান। ওরা দুজন নামার আগে মাহা ভাড়া দিয়ে নেমে পড়ল। সে চাদরটা ভালো করে পেঁচিয়ে নিল, সাথে মাস্ক আর চশমা পরে নিজের মুখ আড়ালে করতে ভুলল না। ক্যাফেটা বাইরে থেকে ভিতরে অনেক গোছানো। এই সকালেও বেশ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ক্যাফের বাতাসের খাবারের সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। মাঝে একটা টেবিলে গিয়ে বসলো রোদ্দুররা। মাহা দ্রুত একটা সাইডে টেবিলে বসে পড়ল, যাতে তাদের ভালো মতো দেখা যায়, কিন্তু সেও যেন যত সম্ভব আড়ালে থাকে। তাকে দেখে ওয়েটার এসে জিজ্ঞেস করলো, ম্যাম, আপনি কিছু নেবেন? মাহার গলা শুকিয়ে আছে, তাই জানালো, একটা কফি। সে চোখ এক মুহূর্তের জন্য সরালো না। তার সাথে থাকা ছেলেটা মাথা নেড়ে কিছু বলছে। মাহা কান খাড়া করেও ভালো মতো কথা শুনতে পেল না। ওয়েটার কফি এনে রেখে গেল। ধোয়া ওটা কফি থেকে সুঘ্রাণ ভেসে আসে, কিন্তু মা সেদিন মনোযোগ দিল না। তার চোখ শুধু ওদের দিকেই। দরজার টুংটাং শব্দ শোনা গেল। মাহা অসচেতন মনে সেদিকে তাকালো। বেশ পরিবারটি। জয় একজন মেয়ে ঢুকেছে, তার হাত ধরে আছে একটা বাচ্চা। মেয়েটা ঢুকে চারপাশে তাকালো, যেন কাউকে খুঁজছে, তারপর সোজা রোদ্দুরের টেবিলের দিকে হাঁটলো। মাহার বুক ধপ করে উঠল। মেয়েটা কি সত্যি ওদের দিকেই যাচ্ছে? মেয়েটার কাছে যেতেই রোদ্দুর হঠাৎ উঠে দাঁড়ালো।
তার মুখে হাসি ফুটে উঠল। অবশেষে তুমি এসেছো, বেশ নরম স্বরেই বলল রোদ্দুর। মাহা বুক টিপ টিপ করছে। তাকে এই টোনে কথা বলতে সে খুব কম শুনেছে। মেয়েটা হালকা হাঁপাতে হাঁপাতে জানালো, ট্রাফিকের জন্য লেট হয়ে গেল। এত সকালেও যা জ্যাম, তার উপর এই পিচ্চিকে তো চেনি। আচ্ছা তুমি বসো, আগে পানি খাও। বাচ্চাটা রোদ্দুরকে দেখেই হাত বাড়িয়ে দিল। রোদ্দুর হেসে তাকে কোলে নিল। তার হাবভাব ছিল একদম স্বাভাবিক, ঠোঁটের কোণে ছিল মায়াভরা হাসি। তাদের দেখে যে কেউ বলতে পারবে তারা পূর্ব পরিচিত। রোদ্দুর বাচ্চাটার গালে চুমু খেলো। কেমন আছে আমার চ্যাম্প? ছেলেটা খুব মিষ্টি করে হাসলো। রোদ্দুর যেন তার অনেক দিনের পরিচিত। মাহার বুকের ভিতর হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠল। বাচ্চাটা রোদ্দুরের গলা জড়িয়ে ধরল, অভিমানী স্বরে বলল, তুমি বাসায় আসবে না? রোদ্দুর মুচকি হেসে বলল, আসবো তো, খুব তাড়াতাড়ি আবারও আসবো। মাহার বুঝতে পারল না তার কি করা উচিত। সে নিজেকেই প্রশ্ন করল, আমি কি আদৌ এই রোদ্দুরকে চিনি? চুপচাপ গম্ভীর মানুষটা এখন যেন সম্পূর্ণ আলাদা। এই মেয়েকে, ওদের সম্পর্ক কি? কে এই মেয়ে? এই প্রশ্নটা মাথায় আসতেই মাহা সূক্ষ্ম চোখে মেয়েটার দিকে তাকালো। কয়েক মিনিট পর সে চমকে উঠল, নিশিথা! এই মেয়েটাকে তো সে আগে দেখেছে। মাহা পরবর্তী আরও কিছু ভাবে তার আগে হঠাৎ নিশিথা মেয়েটা তার দিকে তাকালো। তার চাহনিতে মাহা কেঁপে উঠল। তখনই বাচ্চাটা খেলতে খেলতে হঠাৎ টেবিল থেকে নেমে দৌড় এদিক ওদিক ছুটতে লাগলো। মাহা বুঝে ওঠার আগে সে সোজা মাহার টেবিলের দিকে চলে এসেছে। মাহা এক মুহূর্তের জন্য জমে গেল। বাচ্চাটা তার সামনে দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অস্পষ্ট শব্দে বলল, আন্টি আপনি খাবার জায়গায় মুখে মাছ দিয়ে আছেন কেন? আপনার খাবার তো ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণে রোদ্দুরও নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মাহার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তাহলে কি শেষ আর হলো না? রোদ্দুরের মুখোমুখি তাকে হতেই হবে। সে যদি তাকে চিনে ফেলে কী জবাব দেবে? সেই বা বিপরীতে কি জানতে চাইবে? সরাসরি জিজ্ঞেস করবে বাচ্চাটা কি তার? উত্তর না দিলে ঝামেলা করবে, চিৎকার চেঁচামেচি করবে, নাকি সবশেষে দোষ তারই হবে? চলবে গল্প তৃতীয় পক্ষ, পর্ব 1 থেকে 4 শেষ। লেখিকা অনন্যা অস্মি। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সুন্দর একটি কমেন্ট